প্রশ্ন, যেসব ভৌত রাশির মান ও দিক উভয় থাকে তাদেরকে কি বলা হয়? সঠিক উত্তর ভেক্টর রাশি। ব্যাখ্যা, রাশি কিছু কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। আবার কিছু কিছু ভৌত রাশিকে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। এই জন্য বৈশিষ্ট্য অনুসারে ভৌত রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, স্কেলার রাশি বা অদিক রাশি। যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, তাপমাত্রা ইত্যাদি। দুই, ভেক্টর রাশি বা দিক রাশি। যেসব ভৌত রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলা হয়, যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। উৎস, পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় পদার্থকে তাপ দিলে কি ঘটে? সঠিক উত্তর সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়। ব্যাখ্যা, ঊর্ধ্বপাতন পদার্থের সাধারণ পরিবর্তনের ধারাক্রম হলো তাপের প্রভাবে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পীয় অবস্থায় রূপান্তর। কিন্তু এমন কিছু পদার্থ আছে যাদেরকে তাপ দিয়ে কঠিন থেকে সরাসরি বাষ্প এবং বাষ্পকে শীতল করলে সরাসরি কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এক্ষেত্রে কঠিন থেকে বাষ্প এবং বাষ্প থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হওয়ার সময় পদার্থ তার মধ্যবর্তী তরল অবস্থা প্রাপ্ত হয় না, যাদের উদ্বায়ী পদার্থ বলে। কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত করে এবং ওই বাষ্পকে শীতল করে সরাসরি কঠিন অবস্থায় ফিরে আনার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়, যেমন আয়োডিন, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন প্রভৃতি উদ্বায়ী পদার্থ, এবং এরা ঊর্ধ্বপাতিত হয়। উৎস, রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? সঠিক উত্তর 25 সেন্টিমিটার। ব্যাখ্যা, স্পষ্ট দর্শনের ন্যূনতম বা নিকটতম দূরত্ব। যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম বা নিকটতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার, অর্থাৎ চোখের লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরবর্তী বিন্দুতে স্থাপিত বস্তুটিকে সুন্দর সুস্পষ্টভাবে দেখা যায়। এই সীমা থেকে কম দূরত্বে স্থাপিত বস্তু স্পষ্ট দেখা যায় না। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে কোন শক্তির রূপান্তর ঘটে? সঠিক উত্তর তড়িৎ শক্তি তাপ শক্তিতে। ব্যাখ্যা, বিদ্যুৎ শক্তির রূপান্তর বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। অন্যদিকে বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়। টেলিফোন ও রেডিওর গ্রাহক যন্ত্রে বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়। সঞ্চয়ক কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, নিচের কোন পদার্থের আপেক্ষিক তাপ বেশি? সঠিক উত্তর বরফ। ব্যাখ্যা, উল্লিখিত পদার্থগুলোর মধ্যে বরফের আপেক্ষিক তাপ বেশি। আপেক্ষিক তাপ একই পদার্থের পরিমাণ বা ভর ভিন্ন হলে তাদের তাপধারণ ক্ষমতা ভিন্ন হয়। যেমন আধা লিটার 0.5 কিলোগ্রাম পানির তাপধারণ ক্ষমতা থেকে 5 লিটার বা 5 কিলোগ্রাম পানির তাপধারণ ক্ষমতা বেশি। সমান ভরের ভিন্ন ভিন্ন পদার্থের তাপধারণ ক্ষমতার তুলনা করতে হলে সব ক্ষেত্রে ভরের পরিমাণ নির্দিষ্ট করতে হয়। তাই এক্ষেত্রে একক ভর বা 1 কিলোগ্রাম ভরের বস্তুর তাপধারণ ক্ষমতা বিবেচনা করা হয়। তাই 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কে বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের একক যে কেজি 1 কে 1। সীসার আপেক্ষিক তাপ 130 কিলোগ্রাম মাইনাস 1 কে 1 বলতে বোঝায় 1 কিলোগ্রাম সীসার তাপমাত্রা 1 কে বাড়াতে 130 যে তাপের প্রয়োজন। নিচের তালিকায় কয়েকটি পদার্থের আপেক্ষিক তাপ উল্লেখ করা হলো। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, নিউটন মিটারকে আর কি নামে বলা হয়? সঠিক উত্তর জুল। ব্যাখ্যা, কাজের একক বলের একককে সরণের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়। বলের একক হচ্ছে নিউটন এম এবং সরণ একক হচ্ছে মিটার এম। অতএব কাজের একক হবে নিউটন মিটার, ন্যানোমিটার। নিউটন মিটারকে জুল যে বলা হয় এটি কাজের আন্তর্জাতিক একক। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণের সৃষ্টি হয় তবে সম্পূর্ণ কাজ হবে 1 জুল। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, ট্রান্সফর্মার কি পরিবর্তন করতে পারে? সঠিক উত্তর বিভব। ব্যাখ্যা, ট্রান্সফর্মার একটি তড়িৎ যন্ত্র। ট্রান্সফর্মার যন্ত্রটি তাড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে। ট্রান্সফর্মারে মূলত দুটি কুণ্ডলী থাকে। কুণ্ডলী দুটিকে একটি আয়তাকার কাঁচা লোহার মজ্জা বা কোরের উপর সারিবদ্ধভাবে জড়ানো হয় যেন অধিক পরিমাণ চৌম্বক বল রেখার সৃষ্টি হয়। একটি কুণ্ডলীতে পরিবর্তী প্রবাহ করে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি করা এর মূল কাজ। ট্রান্সফর্মার যন্ত্রটি উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, কিন্তু শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে তাকে ট্রান্সফর্মার বলে। ট্রান্সফর্মার সাধারণত দুই প্রকারের হয়, যথা এক, স্টেপ আপ ট্রান্সফর্মার ও 2, স্টেপ ডাউন ট্রান্সফর্মার। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে প্রথমবারের মতো দূরত্বে রেডিও সংকেত প্রেরণ করার কাজটি কে করেছেন? সঠিক উত্তর জি মার্কনি। ব্যাখ্যা, আধুনিক পদার্থবিজ্ঞানের অবদান। 19 শতাব্দীর শেষের দিকে আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে। 1864 সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারণা দেন। তিনি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্র করে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান, যা পরবর্তীতে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক হার্জের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। 1896 সালে বিজ্ঞানী জি মার্কনি তাড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন। বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একই প্রকার পরীক্ষা নিরীক্ষা চালান। পরবর্তীতে বিজ্ঞানী জি মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, পৃথিবীর সাথে যুক্ত সকল বস্তুর বিভব কি ধরা হয়? সঠিক উত্তর 0। ব্যাখ্যা, পৃথিবীর বিভব 0। পৃথিবী তড়িৎ পরিবাহী এবং আকারে বিশাল। ফলে কিছু ইলেকট্রন পৃথিবীর সাথে আদান প্রদান হলে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না। যেমন সমুদ্র থেকে এক বালতি পানি নিলে সমুদ্রের পানি তলের কোনো পরিবর্তন হয় না। পৃথিবী প্রতিনিয়ত বিভিন্ন বস্তু থেকে আধান গ্রহণ করে আবার সাথে সাথে অন্য বস্তুকে আধান সরবরাহ করে। ফলে পৃথিবীকে আধানহীন মনে করা হয়। কোন স্থানে উচ্চতা নির্ণয়ের সময় সমুদ্রের উপরিতলে উচ্চতাকে যেমন 0 ধরা হয় তেমনি বিভব নির্ণয়ের সময় পৃথিবীর বিভবকে 0 ধরা হয়। আধানহীন বস্তুর বিভব 0। পৃথিবীর সাথে যুক্ত সকল বস্তুরই বিভব 0। পৃথিবীর বিভবকে 0 ধরে যে বস্তুর বিভব পৃথিবীর বিভব থেকে বেশি তার বিভবকে ধনাত্মক বিভব বা উচ্চ বিভব, এবং যার বিভব কম তাকে ঋণাত্মক বিভব বা নিম্ন বিভব বলে। মূল কথা হলো বস্তুতে ইলেকট্রনের বাড়তি থাকলে অর্থাৎ বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হলে বস্তুটি নিম্ন বিভব সম্পন্ন, এবং বস্তুতে ইলেকট্রনের ঘাটতি থাকলে অর্থাৎ বস্তুটি ধনাত্মক আধানে আহিত হলে বস্তুটি উচ্চ বিভব সম্পন্ন। উৎস, পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হলে শব্দের দ্রুতি প্রায় কত বৃদ্ধি পায়? সঠিক উত্তর 0.6 MILLISECOND-1।
ব্যাখ্যা শব্দের বেগের পরিবর্তন পরীক্ষা করে দেখা গেছে আলোর দ্রুতি শূন্যস্থানে সবসময় 3 × 8 MILLISECOND কিন্তু শব্দের দ্রুতি সবসময় সমান নয়। 0°C বা 273 কে তাপমাত্রা এবং প্রমাণ বায়ুচাপে শুষ্ক বাতাসে শব্দের দ্রুতি 332 MILLISECOND তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি বেড়ে যায়। বাতাসের আর্দ্রতা বাড়লেও শব্দের দ্রুতি বেড়ে যায়। হিসাব করে দেখা গেছে প্রতি 1°C বা 1 কে তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি প্রায় 0.6 MILLISECOND পরিমাণ বেড়ে যায়। মাধ্যম ভেদে শব্দের দ্রুতির পরিবর্তন হয়। মাধ্যম যত ঘন ও স্থিতিস্থাপক হয় শব্দের দ্রুতি তাতে তত বেশি হয়। যেমন বায়ু মাধ্যমে শব্দের দ্রুতি 332 MILLISECOND পানি মাধ্যমে 1450 ms এবং লোহার মধ্যে 5220 MILLISECOND বায়বীয় পদার্থে শব্দের দ্রুতি সবচেয়ে কম, তরল পদার্থের মধ্যে তা থেকে বেশি, কঠিন পদার্থের মধ্যে শব্দের দ্রুতি সবচেয়ে বেশি। বায়ু চাপের পরিবর্তনে বাতাসে শব্দের বেগ প্রভাবিত হয় না। উৎস পদার্থবিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তুলনায়। সঠিক উত্তর অনেক ছোট। ব্যাখ্যা এক্সরের ধর্ম। এক্সরের ধর্মগুলো নিম্নে আলোচনা করা হলো। এক্সরে সরল পথে গমন করে। এক্সরে অদৃশ্য রশ্মি। সাধারণ আলো রেটিনায় পড়লে দৃষ্টির অনুভূতি জাগায়, কিন্তু এর ক্ষেত্রে এমন ঘটে না। এক্সরে তাড়িৎচুম্বকীয় আর তরঙ্গ। এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট। এক্সরে আলোর সমবেগে অর্থাৎ 3 × 108 মিটার প্রতি সেকেন্ড বেগে গমন করে। আলোর ন্যায় প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন এবং পোলারন ঘটে। এই রশ্মি আলো তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে। এক্সরে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সুতরাং এর কোন চার্জ নাই। এই রশ্মি গ্যাসের মধ্য দিয়ে গমনের সময় গ্যাসকে আয়নিত করে। এক্সরে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এক্সরের ভেদন ক্ষমতা অত্যধিক। এক্সরে জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। উৎস পদার্থবিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন হর্ষ পাওয়ার কিসের একক। সঠিক উত্তর ক্ষমতা পরিমাপের একক। ব্যাখ্যা ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। ক্ষমতা পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা পি সমান সম্পন্ন কাজ প্রয়োজনীয় সময়, বা পি সমান বল গুণ সরণ সময়, বা পি সমান বল গুণ বেগ ইমোজি ক্ষমতা সমান বল গুণ বেগ, বা পি সমান FD অর্থাৎ কোন যন্ত্রে F পরিমাণ বল প্রয়োগের ফলে যন্ত্রটি যদি বলের দিকে বিবেগ প্রাপ্ত হয় তবে বল এবং বেগের গুণফল হবে ওই যন্ত্রের ক্ষমতা। ক্ষমতার এস আই একক ওয়াট। হর্ষ পাওয়ার বা অশ্ব ক্ষমতা HP নামে ক্ষমতার আরেকটি একক ব্যবহার করা হয়। 1 HP সমান 746 W। ক্ষমতার মাত্রা ml 2T-3। উৎস পদার্থবিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়। সঠিক উত্তর তামা। ব্যাখ্যা চৌম্বক পদার্থ নয় তামা। এটি একটি অচৌম্বক পদার্থের উদাহরণ। অচৌম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। উদাহরণ সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার ইত্যাদি। চৌম্বক পদার্থ যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে, তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ হলো লোহা। উদাহরণ লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি। উৎস পদার্থবিজ্ঞান, নবম দশম শ্রেণী। প্রশ্ন যে তরঙ্গের জন্য জড় মাধ্যম প্রয়োজন তাকে কি বলা হয়। সঠিক উত্তর যান্ত্রিক তরঙ্গ। ব্যাখ্যা তরঙ্গ যে তরঙ্গ সঞ্চারণের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয় সে তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলে। যে তরঙ্গের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না সে তরঙ্গকে তাড়িৎচুম্বকী তরঙ্গ বলে। দু ধরনের কণার মাধ্যমে কণাগুলোর স্পন্দনের ফলে যান্ত্রিক তরঙ্গ সৃষ্টি হয়, যথা 1 অনুপ্রস্থ তরঙ্গ ও 2 অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, সেক্ষেত্রে পানির কণাগুলো সাম্য অবস্থান পানির তল থেকে উপর নিচে ওঠা নামা করে, কিন্তু তরঙ্গ পানি পৃষ্ঠ বা পানির তলের উপর দিয়ে সামনে ছড়িয়ে পড়ে। এই ধরনের তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। এই তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে বা আড়াআড়ি অগ্রসর হয় বলে একে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বলে। যেমন আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। উৎস পদার্থবিজ্ঞান, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মি কিভাবে চলে। সঠিক উত্তর দেয়ালে পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে। ব্যাখ্যা অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাচতন্তুর আলোক নল। আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। আলোক রশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। উৎস বিজ্ঞান, অষ্টম শ্রেণী। প্রশ্ন কোন পদার্থ তাপ পরিবহন খুব কম করে। সঠিক উত্তর কাঠ। ব্যাখ্যা তাপ পরিবহন গরম তরকারির বাটি থেকে চামচের মাধ্যমে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন করতে পারে না, তারা কেবল নিজেদের স্থানে থেকে দোল খেতে পারে। কঠিন পদার্থে গরম কণাগুলো দোল খেয়ে পাশের ঠান্ডা কণাকে তাপ দিয়ে দেয়। পাশের ঠান্ডা কণাটি গরম হয়ে তার পাশের ঠান্ডা কণাকে তাপ দেয়। এভাবে কণাগুলো নিজেরা স্থান পরিবর্তন না করে তাপকে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তে নিয়ে যায়। কঠিন পদার্থের মধ্যে ধাতব পদার্থগুলো যেমন লোহা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা দ্রুত তাপ পরিবহন করে, তাই রান্নার জন্য ধাতুর তৈরি হাড়ি ব্যবহার করা হয়। অধাতু যেমন কাঠ, সুতি কাপড়, মাটি এসব তাপ পরিবহন করে খুবই কম, তাই গরম হাড়ি ধরার জন্য কাপড়ের টুকরা ব্যবহার করা হয়। উৎস বিজ্ঞান, সপ্তম শ্রেণী। প্রশ্ন দুটি আহিত বস্তুকে কোন পদার্থ দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না। সঠিক উত্তর অপরিবাহী। ব্যাখ্যা পরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে আধান সহজে প্রবাহিত হতে পারে সেসব পদার্থকে পরিবাহী বলে, যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি। মূলত সকল ধাতব পদার্থই পরিবাহী। পরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধানগুলো কোনো জায়গায় আবদ্ধ না থেকে সমস্ত পরিবাহীতে ছড়িয়ে পড়ে, তাই দুটি আহিত বস্তুকে কোনো পরিবাহী দিয়ে যুক্ত করলে সহজেই আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। পরিবাহী তড়িৎ প্রবাহে বাধা দান করে না বললেই চলে। পরিবাহী পদার্থকে তাপ প্রয়োগ করলে তড়িৎ প্রবাহে বাধা দান করার ক্ষমতা বৃদ্ধি পায়। অপরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে আধান প্রবাহিত হতে পারে না সেসব পদার্থকে অপরিবাহী বলে, যেমন কাঁচ, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। মূলত প্রায় সকল অধাতব পদার্থই অপরিবাহী। অপরিবাহী পদার্থে আধান প্রদান করলে আধান কোথাও সঞ্চালিত না হয় অপরিবাহী পদার্থের যে স্থানে আধান প্রদান করা হয় সে স্থানেই আবদ্ধ থাকে, তাই দুটি
আহিত বস্তুকে কোনো অপরিবাহী দিয়ে যুক্ত করলে আধান এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চালিত হয় না, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে না। অপরিবাহী তড়িৎ প্রবাহে বাধা দান করে। অর্ধপরিবাহী, যে পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, অর্থাৎ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারে কিন্তু তা পরিবাহীর চেয়ে অনেক কম, কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি, এদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। পরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের ক্ষমতা হ্রাস পায়, কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহের ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় আর অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: শব্দের জন্য কোনটি প্রয়োজন? সঠিক উত্তর: জড় মাধ্যম। ব্যাখ্যা: শব্দ তরঙ্গ। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে শোনার অনুভূতি জাগায়। শব্দ এক ধরনের তরঙ্গ। শব্দ শক্তি তরঙ্গাকারে এক স্থান বা বিন্দু থেকে অন্য স্থান বা বিন্দুতে সঞ্চারিত হয়। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য: 1. শব্দ এক ধরনের যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। 2. কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়, অর্থাৎ শব্দের উৎস বস্তুর কম্পন। 3. শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন। 4. শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতি, ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি এর উপর নির্ভরশীল। 5. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 6. শব্দ তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন সম্ভব। উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: কোনটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ? সঠিক উত্তর: বায়োগ্যাস। ব্যাখ্যা: বায়োগ্যাস একটি নবায়নযোগ্য শক্তির উদাহরণ যা পরিবেশ বান্ধব এবং গ্রিন শক্তি নামে পরিচিত। শক্তির উৎস: শক্তির উৎস প্রধানত দুই প্রকার, যথা: 1. নবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রিন শক্তিও বলা হয়। নবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস, ভূতাপীয় শক্তি ইত্যাদি। 2. অনবায়নযোগ্য শক্তির উৎস। অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়। অনবায়নযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয় শক্তি ইত্যাদি। উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রশ্ন: তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেন কে? সঠিক উত্তর: হেনরি বেকেরেল। ব্যাখ্যা: তেজস্ক্রিয়তা প্রকৃতিতে এমন কতগুলি পরমাণু পাওয়া যায় যারা স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ভেদনদ ক্ষমতা সম্পন্ন গামা রশ্মি, বিটা কণিকা ও আলফা কণিকা বিকিরণ করে। যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম প্রভৃতি এ ধরনের পরমাণু। পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে। 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল আকস্মিকভাবে এই রশ্মি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই রশ্মির নাম দেওয়া হয় বেকেরেল রশ্মি। তেজস্ক্রিয়তা দুই প্রকার, যথা: 1. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা বলে। 2. কৃত্রিম তেজস্ক্রিয়তা, কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য: বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি পর্যবেক্ষণ করে নিম্নলিখিত তথ্যগুলো পাওয়া যায়। 1. তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ও অবিরাম ঘটনা। তাপ, চাপ, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র অথবা কোনো ভৌত কারণ দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। 2. তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা কণিকা, আলফা, বিটা কণিকা, বিটা ও গামা রশ্মি, গামা নির্গত হয়। 3. তেজস্ক্রিয়তার উৎপত্তি স্থল হলো নিউক্লিয়াস। পরমাণুর ভাঙ্গনের ফলেই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয়তার ফলে এক প্রকার পরমাণু অন্য এক প্রকার পরমাণুতে পরিণত হয়। 4. এটি একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।